ফ্র্যাকশন মানে জানি ভগ্নাংশ, ঠিক আছে? তো ভগ্নাংশ মানে হচ্ছে যে কি, জাস্ট যেমন আমরা যেগুলোকে লব এবং হর হিসেবে লিখি আর কি, 7 4 এইভাবে একটা লব হিসেবে লিখি, একটা হর হিসেবে লিখি, অথবা এইভাবে যে যেটা ডেসিমাল আছে মানে দশমিকে আছে এটাকে চাইলে 15 ÷ 10 হিসেবে লিখা যায়, এরকম ভগ্নাংশ। এখন ভগ্নাংশের মধ্যে কোন এক সময় যেমন এখানে এই ভগ্নাংশের মধ্যে লবটা বড় আবার হরটা ছোট, আবার এমন হইতে পারে যে হর বড় লব ছোট। তো এগুলাকে এক একটা নামে ডাকে, যেমন লব বড় হলে বলে ইমপ্রপার ফ্র্যাকশন। এগুলা কোনো কিছু ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট বলতেছি বলার জন্য। এটা ইমপ্রপার ফ্র্যাকশন, এটা প্রপার ফ্র্যাকশন। ওই বাংলায় হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর এটা অপ্রকৃত, এটা অপ্রকৃত, ওটা প্রকৃত ভগ্নাংশ। তো এই ভগ্নাংশ থেকে পরীক্ষায় যেটা আসার মতন সেটা কি, ভগ্নাংশ থেকে পরীক্ষায় আসার মতন একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনাকে কয়েকটা ফ্র্যাকশন দিয়ে দিবে, বলছে নিচে ফ্র্যাকশন গুলোর মধ্যে কোনটা বড় অথবা কোনটা ছোট সেটা আপনি বলেন, সেটা আইডেন্টিফাই করেন। এটা একটা আসার মতন জিনিস। যেমন আমি আপনাকে দিলাম যে 4 ÷ 7, আবার দিলাম যে 5 ÷ 7, আবার দিলাম যে 3 ÷ 5, আবার যেমন আমি বললাম যে 8 ÷ 11। এখানে কোন ভগ্নাংশটা বড় অথবা কোন ভগ্নাংশটা ছোট, এই এই ভগ্নাংশ থেকে আসার মতো জিনিস আছে এই একটা পরীক্ষাগুলোতে, চাকরি পরীক্ষা, এটা বিসিএস থেকে শুরু করে সব জায়গায় আসে। সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই ক্ষেত্রে আমরা ভগ্নাংশগুলো কম্পেয়ার করার ট্রাই করি। এখন কম্পেয়ার করে কিভাবে, কম্পেয়ার করার জন্য জোড়া জোড়া ভগ্নাংশ নেবেন। ধরেন এই এক জোড়া নিলাম প্রথমে, এই এক জোড়া নিয়ে এই কোনাকুনি গুণ করবেন এইখানে, মানে একটা লবকে একটার হর দ্বারা গুণ করবেন, বাকিটার লবকে বাকিটার হর দ্বারা গুণ করবেন। তাহলে আমরা এখানে পাই যে 3 × 7 = 21, এদিকে পাই 20। এই 21 এবং 20-এর মধ্যে 21 বড়, তার মানে এই যে এই ভগ্নাংশটা বড় হবে। যেদিকে আপনারা দুইটা ভগ্নাংশ আলাদা করে লিখেন, আবার দেখেন এটা একটু, 3547, এই দুইটা ভগ্নাংশ আলাদা করে লিখলেন। এখন দুই কোণা বরাবর গুণ করে দিলেন, কোণা বরাবর গুণ করে এই যে মানটাকে উপরে লিখেন, ধরেন মাথার উপর লিখলেন 21। এটা কোণা বরাবর গুণ করলে 21, এটা কোণা বরাবর গুণ করলে কত, 20। তাহলে এই দুইটা ফ্র্যাকশনের মধ্যে এখানে কোনটা বড় হবে, এই যেদিকে মানটা বড় আসছে সেটা বড় হবে, এই যে এদিকে বড়। 21 হচ্ছে এটার নিচে, মানে 21-এর নিচে যেটা আছে যেটা বড়, সেটার নিচে যেটা আছে সেটা বড় হবে। তার মানে এখানে এই দুটা ফ্র্যাকশনের মধ্যে 3/5টা বড় হবে। তার মানে আমি এটা দেখলাম। এখন তাহলে আমি এখন 3/5 এর সাথে ওই যে বাকিটার কম্পেয়ার করি, 5/7 এর কম্পেয়ার করি, আবার গুণ করে দিলাম। এই যে এখানে পাইলাম আমি 3 × 7 একটু, এটা 3 গুণ করলে আমি পাইলাম এখানে 3 × 7 = 21, এখানে পাইলাম 5 × 5 = 25। তাহলে এখানে এই পাশে বড়, তার মানে ওই ফ্র্যাকশনটা বড়, 5/7টা বড়। এখন ওই 5/7 এর সাথে 8/11 এ কম্পেয়ার করবো। তাহলে কম্পেয়ার করলে আবার একই, আবার মতো গুণ করে দিব, গুণ করে দিব। এখানে আমি দেখলাম যে এটা গুণ করলে 5 × 11 = 55, এটা গুণ করলে 7 × 8 = 56। কোন পাশে বড়, এই পাশে বড়, তার মানে ওই ফ্র্যাকশনটা বড়। তাইলে এখানে 8/11 হচ্ছে যে সর্বাপেক্ষা বড় ভগ্নাংশ। পরীক্ষায় এই জিনিসটা আসতে পারে, পরীক্ষায় প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ এগুলো আসে না, মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন এইসব ফালতু জিনিস পরীক্ষা আসবে না। পরীক্ষায় আসতে পারে এই দূর, যে কোন ফ্র্যাকশনটা বড়। এই বিভিন্ন চাকরি পরীক্ষায় এটা আসে, ইন্ডিয়ান বিভিন্ন চাকরি পরীক্ষায় এটা আসে। তো আমাদের এখানেও চাকরি পরীক্ষায় আসার মতো এই একটা জিনিস আছে। এটা একটা, আরেকটা হচ্ছে আপনাকে জানতে হবে ফ্র্যাকশনে যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। লব ইংরেজি কি, হর ইংরেজি কি, এটা আমাদের জানা দরকার। লব এবং হর কোনটার ইংরেজি কি, কারণ এগুলা কাজে লাগবে। তাহলে হর ইংরেজি ডেনোমিনেটর, আমাদের ডেনোমিনেটর, হর মানে ডেনোমিনেটর আর লব মানে আমাদের নিউমেরেটর। এই এই দুটা জিনিস এবং ভগ্নাংশের কিভাবে কম্পেয়ার করে। তাহলে এই ভগ্নাংশের কম্পেয়ার আমরা কিভাবে দেখাচ্ছি, আবার এখানে দিকে দেখাচ্ছি কথার কথা। ভগ্নাংশে কম্পেয়ার করে আমরা 5/7 এবং 8/11 লিখে দেখাচ্ছি, এই দুটো ভগ্নাংশ আমরা কোনটা বড় বলবো। ফ্রেশ করে লিখে দেখাচ্ছি, এই কোণা বরাবর গুণ করবেন, এই কোণা বরাবর গুণ করবেন, গুণ করে এই যে এই কোণা বরাবর গুণ করলে আপনি এখানে পাইলেন 55, আর এটা এই কোণা বরাবর গুণ করে পাইলেন 56। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে 56 বড়। যদি 56 বড় হয়, 56-র পাশে যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা বড় হবে। ওই জন্য 8/11 এখানে বড়। এইভাবে হচ্ছে দুটো ভগ্নাংশের তুলনা করা হয়। ভগ্নাংশ থেকে আরেকটা জিনিস জানার মতন, সেটা লব ইংরেজি কি, হর ইংরেজি কি। লব নিউমারেটর, হর ডেনোমিনেটর, একবার বলে দিলাম। এখন যদি আমরা পরের স্লাইডে যাই, এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে সূচক। সূচক মানে এক্সপোনেন্ট, সূচক মানে এক্সপোনেন্ট, এগুলো হচ্ছে যে ওই 9 10 এর বইতে 4.1 4.2 4.3 এই হিসেবে কতগুলা কি আছে এখানে আমাদের ব্যাচে কথা বলছেন, এই হিসেবে কি আছে, কতগুলা চ্যাপ্টার আছে। এখানে কতগুলো চ্যাপ্টার আছে। তাহলে এই চ্যাপ্টার গুলাতে এই জিনিসগুলো ডিসকাস করা আছে। সূচক, সূচক মানে তাহলে এখানে দুটো জিনিস সূচক আলোচনা করতে গেলে, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে পাওয়ার। মানে একটা থাকে নিচে আর একটা এটার উপর আরেকটা কিছু থাকে, এটাকে আমরা বেস বলি, এটাকে পাওয়ার বলি বা ঘাত বলি। তাহলে এটা মানে ভিত্তি, এটা ঘাত। এই দুটাকে একত্রে আমরা এক্সপোনেন্ট বা সূচক বলি। সো এইগুলো আমরা আগে থেকে শিখছি। যেমন এখানে এই যে প্রথম সূত্রটা, কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1, কোনো কিছু পাওয়ার 1 মানে সেটা। আবার এই সূচকের সময় এই যে ব্র্যাকেট থাকলে গুণ করে দেওয়া যায়, মানে এরকম জিনিসটা কথার কথা।
2 to the power 2 হোল টু দি পাওয়ার 3, এটা মানে কি? এটা মানে হচ্ছে 2 to the power 6, জাস্ট গুণ করে দেওয়া, 3 নাম্বার ফর্মুলাটা। তারপরে আবার আপনি দেখলেন যে 2 to the power 3 আছে, 2 to the power 2 আছে, এখানে এটাকে আপনি একসাথে কি লিখতে পারবেন? হয়তো এভাবে লিখবেন 8 গুণ 4 সমান 32, আপনি এভাবে লিখবেন। কিন্তু এটাকে এই এই যেভাবে লিখছেন সেভাবে না লিখে এভাবেও লেখা যাবে। কিভাবে? তাহলে 2 to the power, এই দুটার মধ্যে বেস হচ্ছে 2, বেস 2, পাওয়ার আছে 3 এবং 2, গুণের বেলায় পাওয়ার গুলা সূচক থাকলে যোগ করে দিতে হয়, যোগ করে দিলেন 2 to the power 5, 2 to the power 5 সমান 32, এইভাবে লিখা যায়। তাহলে এখানে ভাগ থাকলে বিয়োগ করে দিতে হয়, বিয়োগ করে দিচ্ছে। আর রুট ওভার মানে হাফ, রুট মানেই হাফ, কোনো কিছুর রুট মানে হাফ। তাহলে এখানে দেখেন এই যে এটা সমান কত? কথা কথা এখানে 3 আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো? প্রথমে লিখবো হাফ, না সরি, রুট ওভার মানে হাফ, এটা হচ্ছে রুট কিউব। তাহলে রুট কিউব এটা 1/, এখানে যত আছে তত। সো আমরা যদি এটা কিভাবে লিখি, কথার কথা এই এন, এটা মানে কত? a⁻1/n, এই যে মানে রুটের উপরে যে সংখ্যাটা থাকবে সেটা পাওয়ার হয়ে 1/, হবে, সেটা পাওয়ার হিসেবে বসবে, কিন্তু 1/, হিসেবেই বসবে। এই যে এটা এরপরে এখানে আমরা দেখাইছি এই। তো এগুলো হচ্ছে সিম্পল এবং বেসিক ফর্মুলা, গুলো সূচকের, এগুলো আমরা এখানে এখানে আছে, আমি আন্ডারলাইন করে যাচ্ছি, আপনারা একবার চেক করে নেবেন। এই যে 12 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 12 নাম্বারটা হচ্ছে a⁻−n, এটাকে কি লিখা যায়? a⁻−n কে লিখা যায় 1/a⁻n। এই, তাহলে মাইনাস থাকলে জাস্ট উল্টাই দিতে হয়, মাইনাস থাকলে এখানে মাইনাস আছে, জাস্ট এটাকে 1/, করে দিতে হয়, 1/a⁻n। সো 12 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে 12 এর পরে, 12 গেল। এই যে 13 নাম্বারটা, একটা ফ্র্যাকশন ধরেন আছে যে আপনি লিখছেন যে x/y হোল টু দি পাওয়ার -3, এটাকে চাইলে কত লেখা যাবে? এটাকে চাইলে আপনি কত লিখতে পারেন? জাস্ট এই ফ্র্যাকশনটা উল্টে দিলে উপরে y নিচে x, ওই মাইনাসটা তুলে দেন 3, এইভাবে লিখা যাবে এই 13 নাম্বারটা। তো সূচকের বেলায় এগুলো, বাকিগুলো সব আপনারা 9-10 ডিসকাস করছেন, এগুলো জানেন, আমরা আলোচনা করছি না। এই এই ফর্মুলাটা, এই যে লাইনটা আছে এখানে, ফর্মুলাগুলো একটু ভালো করে পড়ে দেখবেন, 9-10 বইতেও আছে, আমরা আমাদের ম্যাথও কিছুটা ইউজ হবে দেখবেন তখন। এই, আর এখানে স্কোয়ার ঘর আছে, স্কোয়ার গুলো শিখবেন, 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ রাখতে না পারলেও 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা স্কোয়ার মুখস্থ করবেন। 1 থেকে 30 আমি বলছি না, 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করবেন। যেমন 25, 15 স্কোয়ার সমান কত? 15 স্কোয়ার সমান 225, জানলে ম্যাথ করতে সুবিধা হবে। 16 স্কোয়ার 256, 17 290, 18 324, এই এরকম আর কি, 19 361, 20 400। আমি কিন্তু মুখস্থ বলছি, দেখে বলছি না, এইরকম জিনিসগুলো। তাহলে কিউবের বেলায় সেম, কিউবের 10 পর্যন্ত মনে রাখতে পারলে সুবিধা। আমি যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু তুলছি, আমাদের এখানে বাকিটা আসলে দরকার নেই। তো এগুলো একটু শিখার ট্রাই করবেন, মনে রাখার ট্রাই করবেন, কাজে লাগবে। ভাই আপনার সাউন্ড না হঠাৎ হঠাৎ করে আস্তে হয়ে যায়, আবার বাড়ে আবার কমে, অনেক কমে। আচ্ছা, এটা আমি তো কাইন্ড অফ সেম টোনেই কথা বলছি, এবং আহ, হয়তো আমি জানি না আপনার অনেক হয়তো, আচ্ছা আমি বড় করে বলার ট্রাই করি, আপনাদের অনেকের নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, আবার আমার এখানেও প্রবলেম হতে পারে যদিও। সবার ক্ষেত্রে না ভাই, আমি তো ক্লিয়ার শুনতেছি। এই যে বললাম তো না, এই যে অনলাইনে অনেক ধরনের ইস্যু হবে, তো আমি তো জানতাম এটা অনলাইনে অনেক ধরনের ইস্যু হবে। আমরা তাও, আপনারা প্রবলেম ফেস করলে বলবেন, আমি চেক করবো যতটুকু ইমপ্রুভ করা যায় এই। আর এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এইটা থেকে বিসিএস রিটেনেও মেথড আসে, আগে আসতো না বিসিএস রিটেনে, ওই কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে ইন্টারমিডিয়েট সায়েন্স যারা পড়ে তারা বহুপদী টাইপের কিছু জিনিস পড়ে, বহুপদী সমীকরণ এরকম। আবার অনেকে দ্বিপদী, 9-10 বইগুলোতে হাই ম্যাথ এখন দ্বিপদী আছে। তো এগুলো আমাদের উচ্চতর গণিত গুলো দরকার নেই, তবে এখানে একদম বেসিক একটা ফর্মুলা আমরা শিখবো, সেটা কথার কথা এই যে x² + 2x + 1 ভাইয়া সমান আপনার ভয়েস ক্লিয়ার না, আপ ডাউন করতেছে, ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে না। x² + 2x। আচ্ছা এনিওয়ে ডাজন্ট ম্যাটার, x² প্লাস, আপনারা আমি ক্লিয়ার করে বলা ট্রাই করি, অসুবিধা হলে বলবেন। x² + 2x + 1 সমান 0। এই যে এটাকে চাইলে কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না, আমি গত ক্লাসে বলছি মিডল টার্ম ফ্যাক্টর করলে কি করতে হয়, এই যে এটার সাথে এটা সহকে গুণ করতে হয়, এখানে 1, তাহলে দুইটা ওয়ান কে গুণ করলে 1 পাওয়া যায়। এখন 1 থেকে তো 2 কে মিলানো যাবে না, সেই ক্ষেত্রে আমরা এগুলারকে এক্স এর মান কিভাবে বের করব, মানে এইগুলা তো একটা বীজগাণিতিক সমীকরণ, এই সমীকরণে তো ডেফিনেটলি একটা আননোন ফ্যাক্টর আছে, মানে এক্স চলক বা ভেরিয়েবল, এই ভেরিয়েবল একটা মান আছে, ওই মানটা আমরা কিভাবে বের করব সেটা একটা ইস্যু। আর কোয়াড্রেটিক ইকুয়েশন কি? এই যে দ্বিঘাত সমীকরণ, মানে যদি কোনো একটা সমীকরণে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 হয় তখন ওই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলে। আর দ্বিঘাত সমীকরণের ইংরেজি হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো যে সমস্ত কোয়াড্রেটিক ইকুয়েশনকে মিডল টার্ম ফ্যাক্টর করে সলিউশন করা যায় না, সেই ক্ষেত্রেই আমাদের হচ্ছে এই জিনিসটা কাজে লাগবে। সেক্ষেত্রে আমরা এক্স এর মান কিভাবে বের করি, সেক্ষেত্রে এক্স সমান আমরা মনে রাখবো যে এই ফর্মুলাটা -b +(b²-4ac/2 × a), এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে বি কোনটা? স্যার এখানে এখানে বি হচ্ছে এক্স এর সহগ। এই যে এই সমীকরণকে স্ট্যান্ডার্ড সমীকরণ হচ্ছে এটা, ওই সমীকরণের স্ট্যান্ডার্ড সমীকরণ হচ্ছে যে এটা। দিচ্ছেন, সূত্রতে তো -b, তারপর শুধু প্লাস দেওয়া।
না না, আমি যেটা বলছি সেটাই লিখেন। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে এখানে একটা প্লাস দিয়ে আছে, একটা মাইনাস দিয়ে আছে। তো আচ্ছা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, হচ্ছে এটা মানে স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এখানে এক্স স্কোয়ারের সহগকে এ বলে। ঠিক আছে, আমার এই ম্যাথের মধ্যে এক্স স্কোয়ারের সহগ নাই, তাই এখানে এ সমান 1। এখানে এক্স এর সহগকে বি বলে, আমার এখানে এক্স এর সহগ 2, তাই বি সমান 2। সি সমান একসাথে নিয়ে ফেলবেন প্লাস সহ মাইনাস সহ, তাহলে এখানে সি সমান +1। তাহলে আমরা এখানে মান বসালে এটার ইকুয়েশনের, এই ইকুয়েশনে কোয়াড্রেটিক ইকুয়েশনে এক্স এর মানগুলো পাবো। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, এটা গেল। আরেকটা জিনিস হচ্ছে, আপনাকে অনেক সময় এখানে তো এটা হচ্ছে মান বের করলে আপনি কি করবেন, কোয়াড্রেটিক ইকুয়েশনে মান বের করলে আপনাকে অনেক সময় মান বের করতে বলবে না। মান বের করতে না বলে বলবে যে মানগুলা কিরকম, মানে এক্স এ যে মানগুলা আপনি পাবেন সেগুলা কি ধনাত্মক, সেগুলা কি ঋণাত্মক, নাকি পূর্ণবর্গ, নাকি অবাস্তব, এরকম একটা জিনিস আছে। সো মান বের করা মানে মান ডিটারমাইন করা, মানের প্রকৃতি নির্ণয় করা। তো এটা নির্ণয় করতে এটাকে বলে, একটা ফর্মুলার মতো আছে, এটাকে বলে নিশ্চায়ক। ডি মানে নিশ্চায়ক, এটাকে আমরা ডি দ্বারা লিখি। এই ডি সমান হচ্ছে যে b² - 4ac। এই মানে কোনো একটা দ্বিঘাত সমীকরণের বা কোয়াড্রেটিক ইকুয়েশনের মানগুলা কেমন হবে, এক্স এর মানগুলা ধনাত্মক হবে, ঋণাত্মক হবে, বাস্তব হবে, অবাস্তব হবে, সেটা বের করা যায় এর মানের উপর নির্ভর করে। এটাকে কি বলে, ডি মানে ডিসক্রিমিনেন্ট, নিশ্চায়ক, b² - 4ac। এই যেখানে স্পেশাল নোট দিয়ে যে জিনিসগুলো লিখছি আমরা সেগুলোই বলছি। যদি b² - 4ac পজিটিভ হয়, b² - 4ac এর মান যদি আমরা এভাবে লিখি, b² - 4ac যদি গ্রেটার দেন 0 হয়, একবার লিখেন যে b² - 4ac সমান 0 হয়, আবার b² - 4ac লেস দেন 0 হয়, এই ক্ষেত্রে মানগুলো হবে অবাস্তব। আমরা অবাস্তব কিছু ডিল করি না, তাই এগুলো আমি আর বলছি না, মানে জটিল হবে, এটা হবে বাস্তব এবং ধনাত্মক। বাস্তব সংখ্যা আবার ধনাত্মক ঋণাত্মক দুটাই হতে পারে। এখানে হবে বাস্তব এবং ধনাত্মক মান এক্স এর মান। এটা তো হবে এক্স এর মান পূর্ণবর্গ, এক্স সমান 0 হলে পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে কি দেখেন, দুইটা একই সংখ্যাকে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে পূর্ণবর্গ বলে, কারণ এটাকে বর্গমূল করলে আবার এই সংখ্যাটা পাওয়া যায়। যেমন √4 সমান 2। এই যে এই ধরনের সংখ্যা, দুটো একই সংখ্যা দুইবার গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটাকে পূর্ণবর্গ বলে, কারণ সেটাকে √ওভার করলে বা স্কয়ার রুট করলে বা √ওভার বা বর্গমূল করলে আবার আগের সংখ্যাটা পাওয়া যায়। তো আমরা এখন বলছি, যদি কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের নিশ্চায়কের মান এরকম হয়, এরকম ম্যাথ সরাসরি বিসিএস পরীক্ষা আসছে রিটেনে, এখানেও দেখলাম লেকচার শিটে একটা আসছে এক জায়গায়। b² - 4ac যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এক্স এর মানগুলো হবে ধনাত্মক এবং বাস্তব। আপনাকে প্রশ্ন করবে এক্স এর মানগুলো কিরকম হবে, মান জানতে চাইবে না। মান জানতে চাইলে এটা, মান জানতে চাইলে এই ফর্মুলা। আর যদি জানতে না চাই, বলতে মানের প্রকৃতি কেমন হবে, প্রকৃতি মানে ধনাত্মক ঋণাত্মক এগুলা, তাহলে এগুলা b² - 4ac গ্রেটার দেন 0 হলে বাস্তব ধনাত্মক, সমান 0 হলে পূর্ণবর্গ, লেস দেন 0 হলে ঋণাত্মক অথবা অবাস্তব। সো আমরা এখানেই এগুলো শেষ করছি, এখন আমরা লেকচারে চলে যাই। ভাইয়া, হ্যাঁ, ভাই একটু ইংলিশে এটা কিভাবে বলবে? কোনটা বলেন। একটু ইংলিশে, মানে এই যে যদি বি যদি হ্যাঁ স্কোয়ার। হ্যাঁ, যদি ওই যে নিশ্চায়ক ডি b² - 4ac লেস দেন 0 হয়, দেন অল দ্য ভ্যালু অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো হবে পজিটিভ অ্যান্ড রিয়েল নাম্বার অ্যান্ড পজিটিভ। ওইখানে লিখছে ডিস্টিংক্টিভ পজিটিভ, ওই যে ডিস্টিং রুটস মানে আলাদা আলাদা রুট বলছে আর কি, এরা যেটা লিখে নাই ডিস্টিংক্ট রিয়েল পজিটিভ রুট হবে আর কি। এগুলা ডিস্টিং নাম্বার হবে, পজিটিভ নাম্বার হবে, রিয়েল নাম্বার হবে। আর গ্রেটার দেন 0 হলে কি বলে এটাকে, পারফেক্ট স্কোয়ার বলে, পূর্ণবর্গ পারফেক্ট স্কোয়ার হবে। লেস দেন 0 হলে ইমাজিনারি নাম্বার হবে, অথবা আনরিয়েল, ইমাজিনারি অথবা আনরিয়েল নাম্বার হবে, আনরিয়েল। সো আমরা ম্যাথ গুলো এখন করা ট্রাই করবো, ইজি আছে, আশা করি পারবো সবাই। স্যার, সলিউশন শিটে অনেক সময় আছে যে বাংলা ইয়ে করে দেওয়া থাকে, মানে বাংলা টাইপিং থাকে, আমাদের তো আর বাংলা লিখতে হবে না। একবার যদি ইংলিশ থাকে তাহলে আমরা ক্যাপচার করতে পারবো যে ইংলিশে এভাবে লিখতে এখন হবে। এখন আসলে সবগুলো ম্যাথ তো রিটেনে আসার মতো না। আর ও, আপনি এখান থেকে এগুলা কপি করে ওইখানে যাইতে পারবেন, আপনাকে শুধু ম্যাথটা বুঝতে হবে। পরীক্ষার হলে আপনি আপনার ভাষা কোনো ইম্পর্টেন্ট না, ভাষা কিছু না লিখেও যদি আপনার লজিক্যাল রিজনিংটা ঠিক থাকে, আপনি নাম্বার ফুল মার্কস পাবেন। সো ভাষা নিয়ে এত বদার করেন না, চিন্তা করেন না, টেনশন নিয়েন না। ভাষা আচ্ছা। দরকার নেই, ভাষার দরকার নেই। সো 1 নাম্বার বলছে যে এটা বাংলাদেশ ব্যাংকে 22 সালে আসে। বলছে টেন স্কোয়ার, এই যে এগুলো সূচকের কথা আর কি, একটা বেজ, একটা স্কোয়ার, একটা পাওয়ার। টেন স্কোয়ার ইজ হাউ মেনি টাইমস অফ এটা, মানে এই জিনিসটা টেন স্কোয়ারটা এটার কত গুণ। এই হাউ মেনি টাইমস মানে কত গুণ, টাইমস মানে গুণ, তাহলে এটার কত গুণ, 0.01, এটার হোল কিউবের কত গুণ। তো আপনি এটাকে এখন যদি মান বের করতে চান কি করবেন দেখেন, হোল কিউব মানে কি 3 বার গুণ করা, হোল কিউব মানে 3 বার গুণ করা, এই 3 বার গুণ করা। এখন 3 বার গুণ করলে কি হয় দেখেন, এখানে মূলত এটা তো ডেসিমালের গুণন, মাল্টিপ্লিকেশন অফ ডেসিমালস আর কি। ডেসিমালের গুণনে আপনি যতটা সংখ্যা গুণ করছেন, এই যে গুণফলও তত দশমিকের পরে তত ঘর থাকবে, এখানে 2 ঘর,
এখানে 2 ঘর, এখানে 2 ঘর, তার মানে দশমিকের পরে আমার 6 ঘর লাগবে। আর এখানে একটা সংখ্যাই আছে এক, একে আপনি 6 বার না 1000 বার গুণ করেন সবসময় একই পাবেন। তো এখানে গুণফল পাচ্ছেন আপনি এরকম, এটা হচ্ছে আপনি গুণফল পাইলেন। ঠিক আছে, ওগুলোকে কিউব করলে আপনি এই পর্যন্ত এটা আসে। তো এখন এটাকে যদি আপনি 10 এর সূচকে নিয়ে যেতে চান, এটা তো এখন দশমিকে আসে, ডেসিমালে আছে। ডেসিমালকে এখন আপনি চিন্তা করছেন যে ওই যে এক্সপোনেন্টে নিয়ে যাবেন, তখন কি করবেন দেখেন, এখানে দশমিকের পরে কত ঘর আছে? 6 ঘর। 1 2 3 4 5 6। তাহলে 6 ঘর পরে মানে 6 ঘর গেলেই আপনি একটা সংখ্যা পাচ্ছেন, ওটা ওটা 6 ঘরে এক। মানে আপনি চিন্তা করবেন যে দশমিকের পরে শূন্য বাদে কোনো ডিজিট পাওয়া যাচ্ছে কিনা, পাওয়া যাচ্ছে, পাওয়া গেছে, তো ওয়ান একটা পাওয়া গেছে 6 নাম্বারের পরে, 6 নাম্বার ডিজিটে। তখন আপনি কি ওয়ানটা লিখবেন ইনটু দশমিকের পরে কত করে যাওয়া লাগছে তত ঘর, -6 দিয়ে দেন। কয় ঘর গেছেন? 6 ঘরের জন্য -6। এটাকে বলে যে সাইন্টিফিক এক্সপ্রেশন অফ নাম্বার, বৈজ্ঞানিক প্রকাশ। সংখ্যার বৈজ্ঞানিক প্রকাশ মানে সূচকে প্রকাশ, সূচকে প্রকাশ মানে এক্সপোনেন্টে প্রকাশ। এই যে, তাহলে আমি এই জিনিসটাকে প্রথমে এইভাবে লিখছি, ভেঙে এইভাবে ডেসিমালে দেখাইলাম, ডেসিমাল থেকে এখানে আসছি, আবার বলতেছি কেমনে আসছি। তাহলে দশমিকের পরে 6 ঘর আছে, ঠিক আছে। আমি যদি এটাকে সূচকে এক্সপোনেন্টে কনভার্ট করি, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে প্রথমেই শূন্য বাদে কত কোন সংখ্যা আছে কিনা দশমিকের পরে, ততটুক যাবেন, ততটুক গেলাম, ওয়ান পাইলাম 6 ঘর পরে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘরে। তো ওয়ানটা নিলাম। তাহলে আমি 6 ঘর পরে পাইতে ওই জন্য 10⁻⁻6 দ্বারা গুণ করে দিব, 5 ঘর পরে পাইলে -5 দ্বারা গুণ করবো, 10⁻⁻5, 10 ঘর পাইলে 10⁻10 দ্বারা গুণ করবো। এটা বলে সংখ্যার বৈজ্ঞানিক প্রকাশ। তো এখন বলছে এই উপরের সংখ্যাটা 10 স্কোয়ারটা কত গুণ, তাহলে ভাগ করে দেন। মানে 10 স্কোয়ারটা বড়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সূচকে মাইনাস মানে ছোট, তাহলে এটা তো পজিটিভ, এটা নেগেটিভ, এটা ছোট, এটা পজিটিভ তাই বড়, এটা বড়। তো বলছে কত গুণ বড়, তো বড় বললে কত গুণ বড় ভাগ করে দিতে হবে আর কি, ভাগ করে দেন। ওয়ান দিলেও কি না দিলেও কি, তাই ওয়ান দিলাম না। এখন আপনারা কত পান? 10⁻2 পাইলেন। ওই যে এটা আছে ভাগ, একটা আরেকটাকে ভাগ আছে, ভাগ থাকলে সূচকের বেলায় বিয়োগ করে দিতে হয়। তাহলে 2 মাইনাস ওই যে -6 বিয়োগ করে দিলেন, তাহলে 10⁻8 অ্যান্সার আছে কোথাও, এই যে আছে 10⁻8। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। 0001 এর জায়গায় যদি 002 থাকতো তাহলে আমরা সেটা কিভাবে করতাম একটু দেখাইতেন একই যদি। জিনিস, একই জিনিস, একই জিনিস। ধরেন 0 0 আর নিলাম না, 2 নিলাম, ঠিক আছে, এটা 2। এই তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাও তাহলে 2 লিখেন। 2 এর পর একই জিনিস, 10⁻6, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবেন, লিখবেন। তারপর আপনি চিন্তা করবেন দশমিকের পরে আপনি কত ঘর গেছেন, যত ঘর গেছেন 10 দিয়ে মাইনাস তত ঘর লিখে দিবেন। কত ঘর গেছেন? 6 ঘর, তাই -6। 5 ঘর গেলে -5, 4 ঘর গেলে -4। আচ্ছা এখন ভাইয়া, আপনি, এই যে আমি তো আরেকটু বলি, ধরেন এটা এরকম আসলো 0.000216। এখন কি হবে? তাহলে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই যে 5 ঘর আপনি পাইছেন, তাহলে 5 ঘরে লিখেন। তাহলে এটার পরে দশমিক দিয়ে বাকিটা লিখেন। এই, ঠিক আছে। তো একটু এখন একটু একটু প্রশ্ন করি ভাই, যে 10 লিখছেন সূত্রের এটা কি সূত্রের 10 নাকি এখানে 10 ছিল তাই? কোনটা 10 লিখলাম? এই যে 1 গুণ 10⁻6 ও এখানে আচ্ছা, যে না 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 না, শুনেন, এটা ডেসিমাল না, এটা হচ্ছে জি জি ডেসিমাল। decimal। ডেসিমাল এখন, ডেসিমালকে যখন ওই যে সাইন্টিফিক এক্সপ্লেনেশনে নিয়ে যায় বা বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে যায়, তখন 10-এর সূচকে প্রকাশ করে, 10-এর কত গুণ সেই হিসেবে প্রকাশ করে। তো এখন 10-এর কত হিসেবে আমরা প্রকাশ করি আর কি। তো এখন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই, এটা আমি কেন লিখছি আর একটু ভেঙে দেখাই, মানে ভাবছিলাম ভেঙে দেখাবো না আর কি। এই যে পয়েন্ট 3টা 4টা 5টা 6টা, এই তো এটা মানে কত দেখি বলেন তো, এটা হচ্ছে ডেসিমাল আছে, ডেসিমাল। ডেসিমাল আমি ডি লিখলাম, এটা যদি ফ্র্যাকশনে নিয়ে যায় কত হবে? 1, উপরে 1 থাকবে, ঠিক আছে না? নিচে নিচে 1-এর পরে কয়টা শূন্য? পাঁচটা, পাঁচটা, ছয়টা, পাঁচটা শূন্য। কয়টা? 6টা শূন্য, ছয়টা 6টা। ছয়টা ছয়টা যা আছে। তো কিছু দুই, দেখতেছি না। 0, 5। আপনি দেখছেন, এই বাকিটা কি দেখতে পাচ্ছেন নাকি? দেখতে পাচ্ছি ভাইয়া, ক্লিয়ার একটু সবাই বলেন তো, একজন দেখলে হবে না, দেখতে সবাই পাচ্ছি। দেখছে? দেখতেছি। জি ভাই, দেখা যাচ্ছে ভাই, সমস্যা নাই। এই আপু, আপনার তো অসুবিধা হওয়ার কথা না, আমি তো দেখতেছি কোনো অসুবিধা, স্মুথ দেখা যাচ্ছে আমার এখানেও। দেখা যাচ্ছে কিন্তু আপনি কিছু লিখছেন কিনা সেটা আমি দেখতেছি না। লেখার পরে ভাইয়া ওই যে ল্যাপটপে এই প্রবলেমটা হচ্ছে, আমারও প্রবলেমটা হচ্ছিল, মোবাইলে আবার ঠিক আছে, ল্যাপটপে আপনার জুম হয়ে যায় হুট করে। ওইটা আমি বলি, অনেকে ল্যাপটপে র্যাম রম কম, ওই একটু স্লো হইলে ল্যাপটপে একটু স্লো আপডেট হয়, মোবাইলে তো ফাস্টার, এটা হইতে পারে। আপনি আমি হয়তো ফলো। ফোন দিয়ে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কি বলবেন? আমাদের তো, আমি তো আসলে আমার এখানে একদম স্মুথ, মানে অ্যাজ ইউজুয়াল, আপনি একটু করেন। জুম করে দেখেন, জুম করে দেখেন। প্রতিদিন যেরকম লিখছি সেরকমই, কোনো অসুবিধা নাই। ইনফ্যাক্ট আমি আর আজকে জুম করে বড় করে লিখতেছি। আচ্ছা দাঁড়ান, তাহলে আমি আর ছোট করে লিখি। না স্যার, এখন সলভ হয়েছে প্রবলেম, বুঝতে ওকে পারছি। ওকে, তাহলে এই যে দশমিককে আমরা কোথায় নিয়ে গেলাম, এইটাকে আমরা এখন ফ্র্যাকশন নিয়ে গেলাম। তো এখন এটাকে এক কাজ করেন, এই ওয়ান লিখেন, এই যে এটাকে এখন 10-এর সূচকে প্রকাশ করলে 10⁻6, 10-এর সূচকে। তো আমি একেবারে 10⁻6 লিখে দিচ্ছি আর কি। ওই যে বলছিলাম সূচকে 12 নাম্বার ফর্মুলা, সূচকে 12 নাম্বার ফর্মুলা, 12 নাম্বার, এই যে
এই যে 1 আমার আছে 1/10⁶, আমার আছে 1/10⁶, উল্টে দিলে কি হবে? 10⁻⁻6 হবে। এই ওই জন্য বলছিলাম এটা ইম্পর্টেন্ট, সূচকে 12 নম্বর ফর্মুলা। তো দুইশো এখন ষোলো ওইটা দিয়ে ভাইয়া দেখাচ্ছিলেন 216 দুটো দিয়ে যেটা দেখাতে চাইছিলেন একটু দেখান না প্লিজ। এত 216 দিয়ে এত কিছু যে দেখতে চাচ্ছেন, তাহলে এখন এইটা বুঝছেন কিনা এই দূরে? বুঝছি। হ্যাঁ, এটা বুঝলে হয়েছে। তারপরে 216 এটা হচ্ছে যে ধরেন দশমিকের পরে আহ আহ, ওই যে কি বলে ধরেন এখানেই লেখাচ্ছে 216, তাহলে এখন দশমিকের পরে 3 ঘর আছে না, মানে সংখ্যাটা আপনি প্রথম ডিজিটটা পেয়ে গেছেন, তাহলে বাকিটা দশমিক দিয়ে লিখবেন 216। তারপরে কত করে গেছেন তত করে তুলে দিবেন উপরে। এই এই জাস্ট মানে মাল্টিপল ডিজিট থাকলে ফার্স্ট ডিজিটটা নিয়ে বাকিটার পরে দশমিক দিবেন, বাকিটা দশমিকের পরে লিখবেন, যত করে গেছেন দশমিকের পরে ঠিক তত করে তুলে দিবেন। তাই এটাই এটাই এখানে কি 4 হবে 10⁴? বলেন তো আপনারা এটা কত হবে? 10⁴ হবে, হ্যাঁ। না খাবো না আমি। এই বলেন, বাকিরা একটু বলেন তো দেখি, আমাদের একটু টেস্ট করি, কি বলেন? 10⁴ 5 হবে। ভাইয়া হ্যাঁ 4 হবে, 4 4 হবে। হ্যাঁ 4 হবে, 10⁻⁷ হবে না? 4 -4 হবে। হ্যাঁ হ্যাঁ, এর মাইনাস দিত, দশমিক মানে তো সব মাইনাস। একটু আগে তো দেখাইলাম নিচে যায়, দশমিক মানে ফ্র্যাকশন করলে নিচে, নিচ থেকে উপরে আসলে সবই মাইনাস। তো প্লাস মাইনাস হবে, এটা কোনো ডাউট নেই, মাইনাস সব সময় মাইনাসই হবে এটা। এই এখন বুঝছেন আপনি আমাদের যে প্রশ্ন করতেছিলেন যিনি, এই কোথায় চলে গেছে এখন প্রশ্ন না করে আবার? জি জি বুঝতেছি। ভাইয়া হ্যাঁ বলেন, বুঝতেছি। -4 হবে। আপনি যত এই যে দশমিক পরে কত ঘর গেছেন, এখানে 4 ঘর গেছেন, তাহলে 4 ঘরই হবে এই -4, 4 ঘরই হবে, -6 হবে না। তাহলে বলেন 21.6 যদি হয় তাহলে 5, মানে -5 না? -5 কেমনে পাইলেন আবার? আমরা তো 4ই ওই দেখলাম। 21.6 যদি না, লিখি আমরা আপনি 21 তো লিখবো না, না না, দিস ইজ নট দ্য ওয়ে, এইভাবে লিখতে হয়। দশমিকের আগে 1 ঘর, আপনি মন চাইলে আবার 21 আমরা যাব না, এটা আমরা নিয়ম হচ্ছে আমরা দশমিকের আগে 1 ঘর করে লিখা। ওকে ওকে ওকে। ওকে, থ্যাংক ইউ। তো মুভিং অন, 2 নাম্বার অগ্রণী, এটা একদম সোজা, এটা আমরা পরে করবো, এটা একদম বাচ্চাদের ম্যাথ। ওই সবই তো একই মনে হয় এগুলা। যেমন এটা একটু করি, আমরা ওগুলো করবো যেগুলো স্কিপ করছি, ওইটা তো ব্ল্যাঙ্ক আছে, আমরা ব্ল্যাঙ্ক স্পেসে আবার যাবো। যেমন 4, এটা যেমন দেখেন বাংলাদেশ ব্যাংকে এডিতে আছে 22 সালে, এটা সূচকের, এটা হচ্ছে বইয়ের ম্যাথ, 9-10 এর বইয়ের ম্যাথ, সরাসরি বইতে আছে এগুলা। বলছে x/y = 1/3, এখানে দেওয়া আছে করে জন্য দিয়ে দেন। x/y = 1/3। এখন আপনাকে বলছে x² + y² / x² - y² সমান কত। এখানে কি করবেন দেখেন, যেহেতু এখানে x এবং y দুটাই স্কোয়ার হিসেবে আছে, আপনি এক কাজ করেন, এগুলো 9-10 এর বইতে সরাসরি আছে সূচকের চ্যাপ্টারে, অথবা হচ্ছে একটা অনুপাত সমানুপাতের চ্যাপ্টার আছে, ওইখানে সরাসরি আছে এগুলো। আপনি বই পাশে স্কোয়ার করে দেন, স্কোয়ার করে দিলে x² এখানে 1/3 ফলাফল আপনি কি পাচ্ছেন? ফলাফল পাচ্ছেন যে x² / y² এখানে 1/9। এখন ওরা কি করছে দেখেন, x² + y², x² - y², তার মানে আমার এখানে লব হচ্ছে x², হর হচ্ছে y², হরকে একবার যোগ করছে লব থেকে, আরেকবার বিয়োগ করছে লব থেকে। তাহলে এখানে এক কাজ করেন, হরকে একবার যোগ করেন, হরকে একবার বিয়োগ করেন, এটাকে বলে যোজন বিয়োজন। লবের সাথে হর একবার যোগ করা, লবের সাথে হর একবার বিয়োগ করা, উপরে যোগ নিচে বিয়োগ করলে এটাকে একত্রে যোজন বিয়োজন বলে। তাহলে এই যে এখন এই পাশে আপনি কত পান? 9 আর 1, উপরে 10, নিচে -8। তাহলে শেষ পর্যন্ত কত আসে? -5/4 যা আসে আর কি। সি। হ্যাঁ, ওইটাই ওইটাই, তাহলে -5/4, এই অ্যান্সার, এটাই তাহলে অ্যান্সার হচ্ছে এই। সো এগুলো ভেরি সিম্পল, ভেরি সিম্পল। 5, বেজা সহকারী ব্যবস্থাপক, বেজা বেজা, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, প্রধানমন্ত্রী দপ্তরের আন্ডারে চাকরি, অনেক প্রেশার এই আর কি। এখন এগুলো ম্যাক্সিমাম পোস্টিং চট্টগ্রামই হবে, কারণ ম্যাক্সিমাম তো ইকোনমিক জোন গুলো চট্টগ্রামই হচ্ছে। ওই যে আপনারা জানেন মিরসরাই হচ্ছে, এদিকে এদিকে এই যে কেআইপিতে হচ্ছে, অবশ্য উত্তরবঙ্গে কিছু হচ্ছে তো, নাটোরে টাটোরে কি কোথায়, নারায়ণগঞ্জে, নাটোরে, তারপরে নরসিংদী, ওদিকে হচ্ছে। মূলত এখন যারা চাকরি করে তারা এই চট্টগ্রাম আর ঢাকাতেই এখন যারা আছে। তবে সামনের দিকে অনেক জায়গায় হতে পারে এগুলো। তো এখানে দেওয়া আছে a+b+c = 12, a+b+c = 12। তারপর আবার কি দেওয়া আছে, a+b = 4। তারপর আবার দিয়ে আছে কত, a+c = 7। আপনাকে বলছে a এর মান কত, a এর মান কত। তো আমরা যদি a এর মান বের করতে চাই, এটা তো ভেরি সিম্পল। দেখি আপনারা পারেন কিনা, আমি 1 মিনিট টাইম দিচ্ছি, আপনারা ট্রাই করেন তো, নাহলে আমি করাই দিচ্ছি। ওই দ্বিতীয় 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশন যোগ করলে a+b+c এর মান বেরিয়ে যাবে। তো 12, আর এদিকে হলো 7 11 -1, উত্তর -1। -1।
হ্যাঁ বলেন তো, বি তাহলে আমরা বি আনসার -1। -1। আচ্ছা তাও আমরা একটু ট্রাই করে দেখি। এখানে দেওয়া আছে a প্লাস সি সমান কত? a প্লাস সি সমান আমাদেরকে দেওয়া আছে 7। তো এটা 1, এটা 1 আমাদের, এটা 2, এটা 3। তো আমরা যদি a প্লাস সির মানটা 1 এ বসাই, 1 এ, তখন আমরা কি পাই দেখেন। এই যে a প্লাস বি প্লাস সি সমান আমাদের 12, তো এই a প্লাস সি সমান আমরা 7 বসাইলাম। তাহলে 7 প্লাস বি সমান আমরা কত পাই? 12। বি সমান আমরা কত পাই? 12 থেকে 7 গেলে 5, আমরা 5 পাইলাম বি সমান। তাহলে এখন বি এর মানটা আমরা 2 এ বসাই দিব। তাহলে a প্লাস বি সমান আছে 4, এখন a সমান কত? তাহলে 4 মাইনাস বি, তাহলে 4 মাইনাস 5 সমান হচ্ছে যে -1। এই, সো আশা করি সবাই পারছেন, এটা একদম ইজি ম্যাথ, পারবেন। যেমন এটাও কোথাও আসে নাই, তাও দেখি আমরা। বলছে যে the electricity bill of a certain establishment is partially fixed and partially varies as the number of units of electricity consumed. এটা তো সবসময় এরকমই হয়, কারেন্টের বিলগুলা মিটারের একটা আলাদা চার্জ থাকে। এখন তো প্রিপেড মিটার আছে না, মান্থলি একটা আলাদা চার্জ থাকে, এর বাইরে আপনি কি পরিমাণ কারেন্ট জ্বালাইছেন তার উপর বেস করে ওই যে কারেন্টের বিলটা আসে আর কি মাস শেষে। এখানে সেম কথা বলছে আর কি, একটা ফিক্সড আছে, একটা ভেরিয়েবল আছে। ফিক্সড তো ফিক্সড, মিটারের ভাড়া তো ফিক্সড, এর বাইরে ভেরিয়েবলটা আপনি কম জ্বালালে কম, বেশি জ্বালালে বেশি আর কি। সো when in a certain month 540 units are consumed, বলছে কোন এক মাসে 540 ইউনিট ইউজ করলে, কনজিউম মানে ইউজ করা, দা বিল 1800 টাকা। 540 ইউনিট আপনারা ব্যবহার করলে কারেন্টের বিল আসে 1800 টাকা। বলছে ইন অ্যানাদার মান্থ, আরেক মাসে 620 ইউনিট ইউজ করলে, বলছে কারেন্টের বিল আসে 2040 টাকা। আরেকটা মাসের কথা বলা আছে। এখন ইফ 500 ইউনিটস আর কনজিউমড, যদি আমরা 500 ইউনিট ব্যবহার করি তাহলে বিল কত আসবে। সো এখানে 540 ইউনিট ইউজ করলে বিল আসে 1800 টাকা। এখানে দুইটা জিনিস আছে, এখানে ফিক্সড সেটা সহ আছে। ফিক্সড একটা বিল আছে না কারেন্টের বিলে, সেটা আমরা জানি না কত, সেটা প্রত্যেক মাসেই সেম। তাহলে আমরা ফিক্সড বিলটা ধরে নিলাম, ফিক্সড অ্যামাউন্টটা আমরা ধরে নিলাম, ফিক্সড অ্যামাউন্ট ধরে নিলাম যে আমরা 1 টাকা। ঠিক আছে, ফিক্সড অ্যামাউন্ট হচ্ছে 1 টাকা। তো এখন আমি তো ফিক্সড অ্যামাউন্টটা ধরে নিছি, কিন্তু এখানে আরেকটা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে কি, ধরেন আপনি এই মাসে 5টা ফ্রিজ চালাইছেন একসাথে, এরপরের মাসে একটা ফ্রিজও চালান নাই, তার মানে আপনি কারেন্ট কি পরিমাণ ইউজ করছেন সেটা। তাহলে এখন কারেন্ট কি পরিমাণ ইউজ করছেন সেটা থেকে দাম বের করতে হলে আপনাকে প্রত্যেকটা কারেন্টের ইউনিটের দাম, ইউনিট প্রাইস জানা লাগবে। মানে এক ইউনিট কারেন্টের দাম কত সেটা আপনার জানা লাগবে। আপনি যে মাসে 540 ইউনিট জ্বালাইছেন, তাহলে তখন আপনি হিসাব করতে পারবেন 1 ইউনিট 5 টাকা, 540 ইউনিট কয় টাকা। তার মানে আপনাকে ইউনিট প্রাইসটা জানতে হবে। তাহলে আমরা ওই যে কারেন্টের ইউনিট প্রাইসটা ধরে নিই, ইলেকট্রিসিটি, ইভেন ইলেকট্রিসিটি ইউনিট প্রাইস কত, ধরেন ইউনিট প্রাইস টাকা, তাহলে ফিক্সড অ্যামাউন্ট টাকা। আর এই যে কারেন্টের ইউনিট প্রাইস মানে প্রত্যেকটা ইউনিটের দাম টাকা। এখন ওরা প্রথমেই বলছে একটা জিনিস খেয়াল করেন যে বিল হয় কিভাবে, দুইভাবে। একটা ফিক্সড আছে, সেটার সাথে এই যে ইজ পার্শিয়ালি ফিক্সড, একটা ফিক্সড আছে, এন্ড পার্শিয়ালি ভ্যারিজ অ্যাজ দ্য নাম্বার অফ ইউনিটস অফ ইলেকট্রিসিটি কনজিউমড। বাকিটা হচ্ছে যে কি পরিমাণ কারেন্ট ইউজ করছেন তার উপর নির্ভর করে। তাই প্রথম মাসে, যে মাসে আমরা 540 ইউনিট ইউজ করছি, সেখানে এটা এরকম হবে না, এই যে এরকম, এক ইউনিটের দাম টাকা, 540 ইউনিটের দাম কয় টাকা, 540 গুণ ওয়াই, এই 540 গুণ ওয়াই, এইভাবে। তার মানে এখন এটা হচ্ছে ফিক্সড সেটা, আর 540 ইউনিটের দাম পুরোটা মিলে হয় ওই মাসে বিল 1800 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয় মাসে ফিক্সড তো আছেই, এরপর করছে 620 ইউনিট, 620 ওয়াই, বিল আসছে 2040 টাকা। তাহলে আপনি এখান থেকে এক্স ওয়াই এর মান বের করতে পারবেন। তো প্রশ্ন করছে কি, প্রশ্ন করছে যে 500 ইউনিট ইউজ করলে আমাকে বিল কত দিতে হবে। তাহলে 500 ইউনিট ইউজ করলে বিল কত হবে দেখেন, 500 ইউনিটে 500 ইউনিট বিল, 500 ইউনিটের বিল হবে কি, ওই যে ফিক্সড এক্স আছেই, এর বাইরে 500 ইন্টু ওয়াই। সো আমি এখন এক্স ওয়াই এর মানগুলো এখান থেকে বের করে নিব। এই যে এখান থেকে এক্স ওয়াই মান বের করব, আপনি এখানে ইজি বের করতে পারেন। যেমন এখানে এটা বড়, নিচেরটা বড়, তাহলে আমি উপরেরটাকে নিচে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমি বিয়োগ করে দিতে পারবো, এটা এক্স, এটা 540 ওয়াই, এটা মনে হয় 1800 টাকা। তাহলে বিয়োগ করে দেন, একটা আরেকটা থেকে বিয়োগ করলে, এই বিয়োগ করলে এই চিহ্নটা মাইনাস, এটাও মাইনাস হয়ে গেল, এক্স এক্স কাটা যাবে। 620 থেকে যদি 540 চলে যায়, এখানে থাকবে 80 ওয়াই। এখানে 2040 থেকে 1800 গেলে আর থাকবে 240। তাহলে ওয়াই সমান কত, 3 8 24, ওয়াই সমান 3। আপনি ওয়াই এর মান পেয়ে গেলেন। তাহলে এখন এই যে একের মধ্যে যদি আপনি ওয়াই এর মান বসাই দেন, বা একে মানে এই যে এটা দেখুন একটা দেন, তাহলে এক্স প্লাস 620 ইন্টু ওয়াই, ওয়াই মানে 3 সমান 2040। তাহলে এক্স এর মান কত, 2040 মাইনাস 3 6 18, 1860, 180। 1860। এখানে কত আসার লাই জানে, 180। এক্স এর মান 180 টাকা আসছে। এক্স এর মান 180 টাকা, ওয়াই এর মান 3 টাকা। তো এখানে মান কত, 180, 500, ওহো, 500 গুণ 3, 3। তাহলে 1680। 680। এই এগুলো একদম সিম্পল ম্যাথ, 1680। এরপরে যাচ্ছি আমরা, এটা তো আশা করি সবাই বুঝছেন, না বুঝতে এখানে চ্যাটে অনেকেই অনেক কিছু লিখছেন
দেখতে পাচ্ছি 1680। ওকে, ওকে, সাউন্ড ঠিক আছে, হেডফোন ইউজ করেন আল মুক্তাদির। ওকে ওকে, এগুলো অনেক আগের কাহিনী। সো মুভিং অন, এটা আসছে বিসিক। বিসিক বিসিক তো আপনারা অনেকেই চাকরি বাকরি পরীক্ষা দেয়, মাঝে মাঝে সার্কুলার টার্কুলার দেয়। ওইগুলা চাকরি ব্যাংকের মতোই, মানুষজনকে লোন দেয়, আর কোনো কাজ নাই। মানুষজনকে না, ওরা বিভিন্ন ক্ষুদ্র শিল্প কর্পোরেশন যেগুলো আছে, কুটির শিল্প টুটির শিল্প, ওগুলাকে লোন দেয় আর কি। এগুলো অনেকটা ব্যাংকের মতো কাজ। বিসিক, তো বিসিক আসছে চিফ অডিটর 2021 সালে। তো এখন একটু পরে দেখি, ইন এন এক্সামিনেশন, একটা পরীক্ষায় স্টুডেন্ট স্কোরস 4 মার্কস। একটা বাচ্চা 4টা নাম্বার পাইছে, সরি 4 মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা কারেক্ট অ্যান্সার করলে 4 নাম্বার পায়। আবার বলছে লস ইজ 1 মার্ক ফর এভরি রং অ্যান্সার। 1 মার্ক করে হারায়, ভুল অ্যান্সার করলে 1 মার্ক করে চলে যায়। তো স্বাভাবিক, ওই আপনার পরীক্ষা দিলে একটা হইলে 1 মার্ক, ভুল হলে 0.25 বাদ যায়, এটাই বলছে আর কি। এখানে 4 আর 1 হয়ে গেছে। তো আপনারা পরীক্ষা হলে থেকে বের হয়ে নাম্বার কিভাবে হিসাব করেন, সেম হিসাবটা এখন আমরা করবো। ইফ হি অ্যাটেম্পটস অল 80 কোয়েশ্চেন, আপনারাও সব কোয়েশ্চেন দাগায় আসেন, এন্ড নাম্বার পাইছেন 120, পাওয়া উচিত ছিল কত? ওই যে একটাতে 4 হইলে 80-তে পাওয়া উচিত ছিল 320, পাইছে 120। তো বলছে যে এখন সে কতটা কোয়েশ্চেন ঠিকভাবে অ্যান্সার করছে। আমি প্রশ্নটা আরেকবার বাংলায় বলি। বলছে যে একটা স্টুডেন্টে, একটা পরীক্ষার হলে 80টা কোয়েশ্চেন আছে, সে 80টাই দাগায় আসছে, এবং বলছে যে পরীক্ষায় যদি সে একটা করে সঠিক অ্যান্সার করে 4 নাম্বার পায়, ভুল অ্যান্সার করলে -1 পায়। এখন সে সবগুলো দাগানোর পরে পাইছে 120। তাহলে বলছে সে ঠিকভাবে কয়টা দাগাইছে। তাহলে এখানে টোটাল কোয়েশ্চেন আছে 80টা। তাহলে ঠিক কতটা আমি জানি না, আমি কারেক্ট অ্যান্সার ধরে নিলাম এক্সটা। যেহেতু জানি না, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমার কারেক্ট অ্যান্সার যদি এক্স হয়, তাহলে রং অ্যান্সার কত? 80 মাইনাস আরেকটু বড় করে বলেন, ঠিক 80 দিতে বলছি। মাইনাস 80 মাইনাস মাইনাস এক্স। তাহলে এখন নাম্বার আমরা হিসাব করবো কিভাবে? নাম্বার হিসাব করবো কিভাবে দেখেন। সে একটা ঠিক করে লিখলে কত নাম্বার পায়? একটা ঠিক করে লিখলে 4 নাম্বার 4 পায়। তাহলে এক্স পরিমাণ ঠিক করলে কত পাবে? 4x। 4x পরিমাণ পাবে না? আবার একটা জি, ভুল করলে 1 নাম্বার হারায়। তাহলে 80 মাইনাস এক্স ভুল করলে কত নাম্বার 80 হারাবে? মাইনাস 80 মাইনাস এক্স নাম্বার হারাবে, এত নাম্বার হারাবে সে। তাহলে এখন দেখেন, তাহলে সে মোট নাম্বার পায় কত? কারেক্ট আনসারের জন্য সে মোট নাম্বার পাচ্ছে 4x। আশা করি এটা সবাই বুঝতেছেন, এই যে এখানে দেখাইছি। একটা কারেক্টের জন্য 4 নাম্বার পায়, এক্স পরিমাণ কারেক্ট হলে 4x নাম্বার পায়, তার মানে সে কারেক্টের জন্য পাচ্ছে 4x নাম্বার। এখন ভুল করলে নাম্বার যোগ হয় না বিয়োগ হয়? বিয়োগ হয়। তাহলে এই যে বিয়োগ হবে। তাহলে রং এর জন্য সে একটা রং এন্সার করলে 1 নাম্বার হারায়, লস করে 1 নাম্বার। তাহলে 80 মাইনাস এক্সটা মানে 10টা, যদি এখন সে কি করে, এইভাবে না লিখে লিখি, 10টা ভুল করলে সে কয়টা হারাবে? 10টা ভুল করলে 10 মার্ক যাবে। ঠিক হ্যাঁ, একইভাবে 80 মাইনাস এক্স ভুল করলে 80 80 মাইনাস এক্স মাইনাস নাম্বার এক্স। যাবে। তাহলে ওই নাম্বারটা আমরা বাদ দিব, 80 মাইনাস এক্স। তাহলে এখন সঠিক অ্যান্সার, আপনি নাম্বার পাইছেন কত, বিয়োগ করছেন কত? যা পাইছেন তা থেকে নেগেটিভ মার্ক বাদ দিয়েছেন, মোট নাম্বার এখানে দেওয়া আছে 120। আপনি পাইছেন 120, তাহলে এখানে এক্স এর মান বের করলেই তো হচ্ছে, কারেক্ট অ্যান্সার এক্স। তাহলে আমরা এখানে পাচ্ছি 40। কত? 5x সমান 120 প্লাস 80, এক্স সমান 40। এই, তাহলে কারেক্ট অ্যান্সার করছে 40টা। কারেক্ট অ্যান্সার করছে 40টা।